স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল, যেমনটা একটু আগে প্রশ্ন করা হয়েছিল যে পরবর্তী সরকার কি করবে। একটা ধারাবাহিকতা যে কোনো রাষ্ট্র রাজনীতি এবং অর্থনীতিতে কম বেশি থাকে। তাহলে অর্থনীতির ক্ষেত্রে বিশেষভাবে বাজেট ইত্যাদি ক্ষেত্রে এই যে ধারাবাহিকতা আমরা দেখলাম যে আগের সরকারের দেওয়া বাজেট বিগত 10 মাস ধরে আসলে বহাল রাখতে হয়েছে অথবা বহাল রেখেছেন এই অন্তর্বর্তী সরকার। আশা করা গিয়েছিল এই সময়ের মধ্যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ নতুন চিন্তা এবং নতুন রাজনৈতিক অর্থনৈতিক যে বন্দোবস্ত তৈরি হবে তার একটা প্রতিফলন এই বাজেটে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে বাজেট সেই গতানুগতিক এবং পুরনো চিন্তার একেবারে ধারাবাহিকতা। মূলত আসলে এর একটা আমলাতান্ত্রিক চরিত্র ফুটে উঠেছে। আমাদের বাজেট প্রণয়নের যে প্রক্রিয়া, যারা বাজেট প্রণয়ন করেন সেখানে আমলাতন্ত্রের বড় ভূমিকা থাকে। আমলাতন্ত্রের মধ্যে যেহেতু বড় আকারের কোনো পরিবর্তন ঘটেনি, আমরা দেখতে পাচ্ছি বাজেটেরও সে কারণে কাঠামোগত, চিন্তাগত এবং তার নতুন আকাঙ্ক্ষার সমন্বয়ের জায়গা থেকে কোনো পরিবর্তন ঘটেনি। তারা পুরনো কাঠামোতেই একটা বাজেট প্রস্তাব করেছে। সেইটা মানুষকে খুব আশাবাদিত করেনি, বরং হতাশ করেছে। এই দিক থেকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ নতুন রাজনৈতিক অর্থনৈতিক যে বন্দোবস্ত আশা করেছে। রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু অর্থনৈতিক বন্দোবস্তের সাথে গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশে একটা লুটপাটের ভয়ঙ্কর রাজত্ব কায়েম হয়েছে। ফ্যাসিস্ট শাসন কিংবা মানে একটা ত্রাসের রাজত্ব যে কায়েম হয়েছে, সেই ত্রাসের রাজত্ব এই অর্থনীতিতে যে লুটপাটের ধারা তার সাথে গভীরভাবে যুক্ত ছিল। অর্থনীতির লুটপাটকে জায়েজ করার জন্যই আবার এই ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আবার ত্রাসের রাজত্ব কায়েম থাকার ফলে এই লুটপাট আরও অবারিত হয়ে উঠেছিল। এই দুই পরস্পর গভীরভাবে সম্পর্কিত ছিল। মানুষ রাজনীতির ক্ষেত্রে যে নতুন বন্দোবস্ত চাইছে, অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু নতুন বন্দোবস্ত চাইছে, যে এইখানে এই লুটপাটের ধারার অবসান ঘটবে এবং লুটপাটের ধারা যে অর্থনৈতিক কাঠামো থেকে আসে, তাকে সহায়তা করে কিংবা তার জমিন দেয়, সেই কাঠামোটাও আসলে বদলে ফেলার জায়গাটা তৈরি হবে। আমরা লুটপাট দুর্নীতির ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিতে এই সরকারকে দেখেছি। ব্যাংক ব্যবস্থাপনায়, অর্থনৈতিক প্রকল্পগুলোতে এবং বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পতে সেইটার একটা জায়গা আছে যে সেখানে ব্যয় আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে অর্থনৈতিক যে যাকে বলে যে চিন্তার প্যারাডাইম, মানে চিন্তার কাঠামো, সেই জায়গাতে বড় আকারে কোনো বদল নেই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা প্রথম যে দাবিটা তুলব যে অন্তর্বর্তী বাজেট, যে কোনো বাজেটের ক্ষেত্রে একটা জবাবদিহিতার প্রশ্ন থাকে। এখন একটা নির্বাচিত সরকারের অধীনে পার্লামেন্ট থাকে, মানে যাকে বলে যে আইনত কিংবা আমরা যদি জিনিসটাকে একাডেমিক্যালি দেখি তাহলে বলতে হবে যে সংসদের কাছে সে জবাবদিহিতা করে। যদিও কী ধরনের সংসদ বাংলাদেশে ছিল আমরা দেখেছি, মোশাহেব এবং হাততোলা এমপিদের দ্বারা গঠিত এবং যারা কোনো নির্বাচিত নয়, সেই রকম একটি সংসদ ছিল। কিন্তু যখন সংসদ এখন নেই, ওইখানেও জবাবদিহিতা হয়নি। কিন্তু অভ্যুত্থানের পরে তো রাজনীতি আর এই ধরনের মোশাহেবদের মধ্যে নেই। অভ্যুত্থানের পরে যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচিত সংসদ তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে জনগণের প্রতিনিধিত্ব যতগুলো মানে প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তৈরি হয়, তাদের সাথেই আলাপ আলোচনাটা দরকার। তার মধ্যে রাজনৈতিক দল আছে, তার মধ্যে উৎপাদক শ্রেণী আছে, উদ্যোক্তা শ্রেণী আছে এবং সমাজের অন্যান্য অংশীজনেরা আছেন, স্টেক হোল্ডাররা আছেন। তাদের সাথে একটা আলাপ আলোচনা, জবাবদিহিতার জায়গাতে সরকারকে যাওয়া দরকার। ফলে আমরা এটা প্রথম দাবি করব যে এই বাজেট সেই বাজেটের একটা শুনানির মতো হওয়া উচিত। এই বাজেটকে যাতে সমস্ত রাজনৈতিক দলের সামনে অর্থ উপদেষ্টা সহ তার যারা এর সাথে যুক্ত ছিলেন প্রত্যেকেই তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন, রাজনৈতিক দলগুলো
তারা বিভিন্ন ভাবে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় যে পরিবর্তন, সেই পরিবর্তন যাতে বাজেটে আমরা দেখতে পাই, কারণ এখনও এই পুরো জুন মাস এই সময়টা আসলে আছে। ফলে আমরা প্রথম দাবি করব, বাজেটের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার অবশ্যই রাজনৈতিক দল সহ সমাজের শ্রেণী পেশার সংগঠন, উদ্যোক্তা শ্রেণী, উৎপাদক শ্রেণী সহ সকল অংশীজনের সাথে তারা এই বিষয়ে বসবেন, সিভিল সমাজের সাথে বসবেন এবং এই জবাবদিহিতার একটা প্রথা, একটা কনভেনশন তারা চালু করবেন। দ্বিতীয় যে জায়গাটায় ইতিমধ্যে বহুবার বলা হয়েছে, সেটা সংক্ষেপে বলি, যে মানুষ অন্তত কয়েকটা জিনিস আশা করেছিল। যেমন ধরুন, আপনারা খেয়াল করবেন যে যুগপৎ আন্দোলনে যখন 31 দফা কর্মসূচি এসেছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5 ভাগ বরাদ্দ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যারা যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছে, যারা 31 দফাকে সামনে রেখেছিল, তারা সেই জায়গায় পৌঁছেছেন। যেখানে রাজনৈতিক দলগুলোর জিডিপির 5 ভাগ পর্যন্ত মানে বরাদ্দের একটা অঙ্গীকার আছে, সেখানে সরকার কিন্তু একটা নতুন মানে একটা জায়গায় যেতে পারত। এই সরকার বিদ্যমান কাঠামোর মধ্যেই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে একটা বড় আকারের পরিবর্তনের সূচনা করার জন্য, একটা ফাউন্ডেশনাল চেঞ্জ আনার জন্য তারা এই বাজেট বরাদ্দ করতে পারত। শিক্ষা খাতে টাকার অঙ্কে আপনার বরাদ্দ বাড়ানো হলেও বাস্তবতা আপনি যদি মূল্যস্ফীতি এবং অন্যান্য হিসেব করেন, শিক্ষায় বাজেট বাড়েনি। স্বাস্থ্যের বাজেট আসলে কমে গেছে, কারণ একই বাজেট রয়ে গেছে। ফলে এই মূল্যস্ফীতি হিসাব করলে সেটা টাকার অঙ্কে কমে গেছে, মানের দিক থেকে কমে গেছে। কাজেই এই যে জায়গা, এখন বলা হচ্ছে যে এইসব খাতে টাকা দিলে অপচয় হবে, কারণ এটা টাকা ব্যয় করার যথেষ্ট কাঠামোগত জায়গা নেই। আসলে সেইটাই তো এই 10 মাসে মানুষ প্রত্যাশা করেছে।